সাফেদ বাথটবের আড়ালে সদ্য গোসল নেয়া সিক্ত বলিষ্ঠ দেহ, বক্ষস্থলে মাংসল পেশিগুলো দৃশ্যমান। মাথায় তোয়ালে চালাতে চালাতে দর্পণ একবার দরজার দিকে তাকায়। রাষ্ট্রীয় মিশনের চূড়ান্ত শুনানির কারণে তাকে সহ উক্ত মিশনে যুক্ত সকলকে ঢাকায় আসতে হয়েছে। অফিস থেকে কোন রকম কাজ শেষ করে মাত্র হোটেলে ফিরল। আগামী 2 ঘন্টা হাতে ফ্রি সময় আছে, তাই এতটুকু সময় নিজেকে দিচ্ছে। আগামী 7 দিন তার জন্য খুব গুরুত্বপূর্ণ। ট্রাই 7 কেসটির গতিবিধি নিশ্চিত করার এটাই সুযোগ। দেশে হওয়া প্রতিটি হামলা যদি সে আটকাতে পারে, তবে একটু হলেও ক্ষতি সাধন হবে ঘাতকদের, যেটা একটু হলেও নরজ্জর কাটবে যে এই সকল কিছুর পেছনে মাস্টারমাইন্ড রয়েছে। আর সে এটাই চায়, ক্ষিপ্ত হয়ে কোনো এক ভুল করুক। কলিং বেল বেজে উঠতেই সে ব্যস্ত পায়ে এগিয়ে যায় দরজার দিকে। এক কাপড়ে বান্দারবান থেকে ঢাকায় আসে। পোশাক অর্ডার করেছে তো এখনো এসেছে বোধ হয়। দরজা খুলতে রুম সার্ভিস বয় একটা প্যাকেট এগিয়ে দেয়। সে ধন্যবাদ জানিয়ে মানি ট্রান্সফার করতেই যায়, কিন্তু ছেলেটি জানায় টাকা পেড। দর্পণের ভ্রুটা একটু হয়ে যায়। আমি তো বিল পে করিনি, তবে আর এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। ছেলেটা প্রফেশনাল কৃত্রিমতা বজায় রেখেই বলে, সরি স্যার, আই ডোন্ট নো। আমার কাজ আপনার নামে আসা পার্সেল পৌঁছে দেয়া। দর্পণ মাথা নেড়ে সম্মতি দিয়ে দরজা আটকে ভেতরে চলে আসে। মনের ভেতর খচখচ থাকলেও নির্ভীক হাতে গ্লাভস পরে বক্সটি খুললে কেউ ষড়যন্ত্র আটকেছে নাকি তার বিরুদ্ধে। বক্সটি খুললেই বিরক্তিতে মুখ থেকে চ শব্দ উঠে দর্পণের। সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে যত্ন করে সাজিয়ে রাখা বক্সটির সাথে ব্র্যান্ডেড পারফিউম, ঘড়ি, এগুলো সে অর্ডার করেনি। তবে এগুলো কোথা থেকে আসলো? সে ভ্রু কুচকে 2 হাতে মেলে ধরে শার্টটি। সফট সিল্কে ট্রান্সপারেন্ট ফ্যান্সি শার্ট, সাথে সাদা প্যান্ট। এমন ইনফর্মাল শার্ট সে ইহকালে কখনোই পরেনি। সময় গড়াতে থাকে দ্রুত গতিতে। নিজের পোশাক আসছে না দেখে দর্পণ ওটাই পরে নেয়। নিজে খেতে যাবে আর অফিসাররা রয়েছে, একসাথেই খাবে। আয়নার সামনে দাঁড়ালে তার ইতস্ততা দ্বিগুণ বেড়ে যায়। নামে মাত্র শার্ট, পাতলা আবরণে দেহের অভ্যন্তরে পুরুষালী আকর্ষণীয় মাংসল পেশির ভাঁজ সবই দৃশ্যমান। একজন সেনা কর্মকর্তার এমন পোশাক মোটেই দৃষ্টিনন্দনীয় নয়। সে অসহায় হয়ে এদিক ওদিক তাকায়। ইনার টি শার্টও ধুয়ে দিয়েছে, সে নিচে পড়বেটা কি? বাধ্য হয়ে সে বেরিয়ে পড়ে ওই পোশাকে। 5 তলা থেকে 2 তলার রেস্টুরেন্টে নামলেই ললাটের ভাঁজ ধীর হয়। নিজের পোশাকের সাথে হয় সাদৃশ্য নারী অভয়ের এই একই পোশাক দেখতে পেয়ে সম্বিত কৌতূহলী পানে সে সহকারী অফিসারদের টেবিল পাশ কাটিয়ে এগিয়ে যায় ওই টেবিলের দিকে। প্রতিটি নারীর কাছে তার পছন্দের সুদর্শন পুরুষটি যে কতটা সুদর্শন হয় তা বর্ণনা হয়তো সে নারী নিজেও দিতে পারবে না। সর্বদা ফর্মাল লুকে দেখা পুরুষটিকে কখনো এমন ক্যাজুয়াল লুকে দেখার সুযোগ হবে ভাবতে পারেনি সে। ফিনফিনে পাতলা পোশাকের আড়ালে পুরুষালী মাংসল পেশি একটা খাজ উষ্ণতা ছড়াচ্ছে নারীটির অন্তর্করণে। 6 ফুট 2 ইঞ্চির দেহে ঢিলাঢালা শার্টের সাথে গোটানো হাতা সামান্য একটা জিনিস পুরুষটির সুদর্শনের মাত্রা তরতর করে বাড়িয়ে তুলেছে। টপ টু বাটম শার্টের প্রতিটা বোতাম এমন ভাবে আটকানো যেন ফর্মাল পোশাক পরেছে। ফ্যান্সি পোশাকে এভাবে বোতাম লাগানো খানিক হাস্যকর লাগছে, তবুও এতটুকু খুঁত যেন পুরুষটির সৌন্দর্য নষ্ট করতে পারছে না। বাহ্যিক গঠন, ব্যক্তিত্ব, হাঁটার বাচন ভঙ্গি, চেহারার গাম্ভীর্যতা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। কিন্তু অজিতার শুধু দৃষ্টি নয়, বরং মস্তিষ্ক সহ বুকের বাঁ পাশে ধরফর করা ওই যন্ত্রটিতেও যেন ওই পুরুষটিরই শুধু আধিপত্য। রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলে উত্তেজনা তাকে নিজের করে পাওয়ার। এর থেকে যে নিস্তার নেই সে কিভাবে বোঝাবে মনকে আর সামনের পুরুষটিকে। ললাটে অজস্র বলি রাখা, মস্তিষ্কে অজস্র প্রশ্ন, সম্মুখ দৃষ্টির প্রসন্নতা, লাজুকতা, কামুকতা যেন আজই নজরে পড়ল। এর আগে কখনোই এমন দৃষ্টি সে খেয়াল করেনি, করার কথাও না। প্রফেশনাল কাজের বাইরে কখনোই এক নজর শীতল দৃষ্টি ফেলতো না সে আদ্রিতার দিকে, তাই হয়তো বিষয়টা এড়িয়ে গেছে। দর্পণ যেতেই অদ্রিতা মুচকি হেসে চেয়ারে এগিয়ে দেয়। দর্পণ চুপচাপ বসে চেয়ারটিতে, অদ্রিতাও বসে দর্পণের বিপরীত চেয়ারে। একবার আগাগোড়া পর্যবেক্ষণ করে নেয় অদ্রিতা। সাফেদ রঙা, সেম শার্ট, সেম প্যান্ট, ইনারের পোশাকটি অশ্লীল। সে চোখ সরায়, দৃষ্টি তাক করে একদম চোখে চোখে। অদ্রিতা উৎফুল্লতা কণ্ঠে বলে, আপনাকে সুন্দর লাগছে। আমি প্রচুর এক্সাইটেড ছিলাম আপনাকে এমন ক্যাজুয়াল পোশাকে দেখার জন্য। ভুল বললেন মিস অদ্রিতা, এটা ক্যাজুয়াল পোশাক নয়, অশ্লীল ফ্যান্সি পোশাক। অদ্রিতা কাঁধ নাচিয়ে বলে, মেবি, কিন্তু ওটা অশ্লীল হবে না, হট হবে। দর্পণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অদ্রিতার দিকে। অদ্রিতার নির্লিপ্ততা অস্বাভাবিক লাগছে তার কাছে। কি অর্ডার করব স্যার? ও সরি, আজ কোনো প্রফেশনাল সম্বোধন নয়। দর্পণ, কি অর্ডার করব? দর্পণ প্রতিক্রিয়া দেখায় না।
শীতল দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে। এই দায়িত্বটা আপনার নয় মিস অদ্রিতা। অজিতা মুচকি হাসি দেয়, বলে, মিস অদ্রিতা নয় দর্পণ, শুধু অদ্রিতা বলুন। আর আমায় আপনি করে বলার প্রয়োজন নেই, তুমি করেই বলতে পারেন। আমি কিছু মনে করব না, বরং খুশি হব। আপনার খুশি অখুশি আমার বিবেচ্য বিষয় নয়। কণ্ঠে তিক্ততা প্রকাশ পেল। অজিতার হাসি হাসি মুখটায় একটু ভাটা পড়লেও তা বেশিক্ষণ টিকল না। এখন বিবেচ্য বিষয় না হলেও একটা সময় আপনার ধ্যান জ্ঞান বিবেচ্য অবিবেচক সকল বিষয় আমিই হব। সাউন্ডস ফানি। দর্পণ মৃদু হেসে বলে, হাসিতেও তার তুচ্ছ তাচ্ছিল্যতা। এটা বাদ দিন, কথা তো হতেই থাকবে। আমরা বরং খাবার অর্ডার করি, খিদে পেয়েছে আমার। দর্পণ পুরোপুরি অগ্রাহ্য করলো অদ্রিতার কথা। কাট কাট কণ্ঠে বলে, এগুলোর মানে কি মিস অদ্রিতা? কোনগুলো? Why did you send me these types of cheap dresses? ভালোবাসার মানুষটিকে নিজের দেয়া পোশাকে দেখতে চেয়েছিলাম, এবং আপনাকে আমার কল্পনার থেকেও সুন্দর লাগছে দর্পণ। আপনার মস্তিষ্ক সচল নেই মিস অদ্রিতা, তা কি আপনি জানেন? এর কারণও আপনি। আমার মস্তিষ্ক আপনি ব্যতীত অন্য কিছু ভাবতে পারে না। দর্পণ নামটি আমার মস্তিষ্কে অচল করে রেখেছে, অন্য কিছু ভাবার ফুরসত দেয় না। আমি আর পারছি না দর্পণ, আমার আপনাকে প্রয়োজন। দর্পণের মুখভঙ্গি অত্যাধিক পরিমাণে স্বাভাবিক। মেয়েটার আর্তনাদ কর্ণকুহরে পৌঁছেছে কিনা বোঝা দেয়। অনিত দূরে টেবিলে বসা অফিসারদের দৃষ্টি ক্ষণ সময় বাদে বাদে এদিকেই আপতিত হচ্ছে। কেউ আবার মিটিমিটি হাসছে দুজনের পোশাকের মিল দেখে। মোটামুটি সকলের ধারণা করেই নিয়েছে কলিগ থেকে যুগলে পরিণত হয়েছে দুজন। এমন ঘটনা অস্বাভাবিক নয়, অনেকেই দেখেছে। You have lost your mind, মিস অদ্রিতা। আপনি কার সাথে কি কথা বলছেন ভুলে বসেছেন। নিজের বোকামি নিজের কাছে রাখুন। আপনি আমার কাছে আমার আন্ডারে কাজ করা একজন সেনা সদস্য ব্যতীত আর কিচ্ছু না, তাই নিজের মধ্যেও এমন ভুল আকাঙ্ক্ষা পুষবেন না। অজিতার প্রফুল্ল উৎফুল্লতা ম্লান হয়ে যায়। ম্লান দৃষ্টিতে তাকিয়ে থাকে দর্পণের আটসাট হয়ে থাকা মুখটার দিকে। তাচ্ছিল্য হেসে বলে, তো কে পুষবে, ডক্টর শিয়াশা চৌধুরী? দর্পণের মুখভঙ্গি কঠোর হয়, তবুও শীতল কণ্ঠে বলে, আপনি কিভাবে ভাবলেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাকে কৈফিয়ত দেব? বাহ, এর মধ্যেই ব্যক্তিগত হয়ে গিয়েছে। অজিতা হেসে উঠে। চোখ দুটো তার ছলছল হয়ে উঠেছে ইতিমধ্যে। হাতের মেনু কার্ডটি রেখে আবার ওই কঠোর দৃষ্টিতে চোখ নিবদ্ধ রেখে আকুতির কণ্ঠে বলে, আমাকে কেন ভালোবাসা যায় না? কারণ একজনকেই ভালোবাসা যায়, জনজনে ভালোবাসা যায় না। আদ্রিতা ফুঁসে ওঠে। টেবিলে সজোরে হাত চাপড়ে বলে, কি আছে তার মধ্যে যা আমার নেই? তার থেকে শতগুণ বেশি সুন্দরী, এস্টাবলিশড আমি। আপনাকে অনেক ভালো রাখবো আমি। দর্পণ মৃদু হেসে ওঠে, কিছুই বলে না। আলগোছে পকেট থেকে ফোনটা বের করে। অজিতা নুয়ে গেল দর্পণের নির্বিকারতায়। ম্লান কণ্ঠে ফের তিক্ততা ছুড়ে বলে, নাকি সে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আশরাফ আহমেদের নাতনি বলেই তার এত কদর? সাইফ চৌধুরীর মতো স্বনামধন্য ওয়েলদি বনেদি বাবার মেয়ে বলেই তার প্রতি এত ভালোবাসা? দর্পণ ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায় জোরপূর্বক ভালোবাসা আদায়ের চেষ্টায় মগ্ন নারীটির দিকে। সৌগৌরবের কণ্ঠে বলে, পার্থক্য এটাই, যেখানে আপনার মতো নারীরা টাকা, পদ, ক্ষমতা, সৌন্দর্য এইসব দিয়ে সকল কিছুকে বিবেচনা করেন, সেখানে সিয়াশা এ সকল কিছুর ঊর্ধ্বে। একটা ওয়েলদি ফ্যামিলির মেয়ে হওয়া সত্ত্বেও তার বাসের জানালার পাশের সিটটি খুব পছন্দের। 5 তারকা হোটেলের খাওয়ার প্রাচুর্য থাকা সত্ত্বেও তার মারমা বাজারের ওই হতদরিদ্র পানওয়ালার মশলা পান, টঙের দোকানের কড়া লিকারের চা, রোড সাইডের ঝালমুড়ি, পানিপুরি তার খুব পছন্দের। সে একটা মুক্ত পাখি, যাকে টাকা, দামি দামি উপহার, গাড়ি বাড়ি খুশি করতে পারে না। যেখানে নারীরা তার প্রিয় মানুষটির কাছে অ্যাপল ওয়াচ, আইফোন, বিলাসবহুল বাড়ি উপহার চায়, সেখানে সে আমার কাছে পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা কুঁড়ে ঘর চায়। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা কাঠবিড়ালি দেখলে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। বৃষ্টির পানি ছুঁতে পারলে সে খুশি হয়ে যায়। নিস্তব্ধ রজনীর জনমানবহীন পথে আমার হাত ধরে হাঁটতে পছন্দ করে। প্রাতকালের পাহাড়ের চূড়ায় সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট ডেইজির মাঝে শুয়ে থাকতে পছন্দ করে। সে অনন্য তার চাওয়া পাওয়া, আচার আচরণ, প্রাণোচ্ছলতা থেকে। নয়তো এই নামহীন, পরিচয়হীন অনাথ একটা ছেলেকে ভালোবাসতে পারে? তাকে ভালোবাসার কারণ বর্ণনা করতে গেলে আমি ক্লান্ত হয়ে যাব, তবু আমার কারণ শেষ হবে না। নিজেকে তুলনা করতে যাবেন না তার সাথে, তাহলে নিজেই হতাশ, তুচ্ছ তাচ্ছিল্য হবেন তার মহত্ব, অন্তর্নিহিত সৌন্দর্য দেখে।
অজিতার বুকের ভেতর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রিয় মানুষটির মুখ থেকে অন্য কারো এত সুন্দর বর্ণনা শুনে। কথা শেষ করতেই দর্পণ হাতের ফোনটি তুলে ধরে অজিতার সামনে। অদিতা চমকে উঠল স্ক্রিনে থাকা নিজেকে দেখে, দরদর করে ঘামতে লাগলো। হাঁসফাঁস করে তাকায় দর্পণের দিকে, অষ্টপুটে তার ক্রূর হাসি। গত 2 দিন আপনি ছুটিতে ছিলেন মিস অদ্রিতা, অনেক কিছু মিস করে গিয়েছেন। আপনি যাকে সিয়াশাকে মারার দায়িত্ব দিয়েছিলেন তারা সকলে আমার কাছে বন্দী দশায় রয়েছে। আপনি ভালোবাসার যোগ্য নন। আপনি এক হিংসাপ্রবণ হিংস্র নারী, যে কিনা নিজের সুখের জন্য কারোর জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। আপনার মতো হিংসাত্মক নারী দেশ ও দেশের মানুষ উভয়ের জন্যই অনিষ্টকারী। অদিতার চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। উন্মাদের মতো নিজের চেয়ার ছেড়ে দর্পণের সামনে হাঁটু গেড়ে বসে, তার দুহাত নিজের গলে ঠেকিয়ে কান্নারত গলায় বলে, আ- আমি আপনাকে খুব ভালোবাসি দর্পণ, আর আপনার জন্যই আমি এগুলো করেছি। আমি তাকে আপনার পাশে সাথে সহ্য করতে পারি না। কোনো নারী তার ভালোবাসার মানুষকে অন্য নারীর সান্নিধ্যে সহ্য করতে পারে না। আপনি যখন তার চুল বেঁধে দেন, তার হাত ধরে রাস্তা পার করে দেন, বিশ্বাস করুন আমার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, বুকের ভেতরে রক্তক্ষরণ হয়। আপনি কেন বুঝতে চান না? প্লিজ দর্পণ, গিভ মি এ চান্স। আমি সিয়াশাকে কিচ্ছু বলবো না, আপনি শুধু আমার হয়ে যান। দর্পণ ধীর গতিতে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, ধীর কণ্ঠে বলে, আপনি কিছু করতে পারলে তো করবেন। বলে আবারও ফোনটা তার মুখের সামনে তুলে ধরে, যেখানে সাফেদ নোটিশ কাগজে গোটা গোটা অক্ষরে লেখা, তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। অজিতা বিস্ফোরিত নয়নে তাকায় দর্পণের দিকে, আর্তনাদের সাথে বলে ওঠে। আপনি এটা করতে পারেন না দর্পণ। দর্পণ ফোন পকেটে ঢুকিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে নোটিশের প্রিন্ট কপি আপনার কাছে পৌঁছে যাবে। এটা ভাববেন না আপনি সিয়াশাকে মারতে চেয়েছেন কিংবা আমার ব্যক্তিগত বিষয় নাক গলিয়েছেন বলে এটা করেছি। আপনার মতো একজন হিংসাত্মক নারী আমাদের দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য আপনি ক্ষতিকর বলে করেছি। আজ নিজ স্বার্থে কাউকে মারতে চাওয়ার জন্য ঘাতকদের সাথে যুক্ত হতে পেরেছেন, আগামীকাল তাদের সমর্থনকারী হবেন না তার কি গ্যারান্টি? আপনি দেশের জন্য কাজ করার যোগ্য নন। আসি। বলে দর্পণ চেয়ার ছাড়ে। অজিতা হেসে উঠে। ক্ষমতার অপব্যবহার করছেন। অপব্যবহার নয়, বলুন সদ্ব্যবহার। আমাকে দেয়া ক্ষমতা দেশের সুরক্ষার্থে, আর আপনি দেশের জন্য ক্ষতিকর, তাই আপনাকে প্রতিহত করা আমার দায়িত্ব। আর একটা কথা, আমি আমাদের মধ্যকার এই কথা গোপন রাখবো, কারণ এতে আমার ব্যক্তিগত বিষয় জড়িয়ে আছে। আমি চাই না এটা পাবলিক হোক। বলে দর্পণ পা বাড়ায়। যখন সিয়াশা জানবে আপনি তাকে ব্যবহার করছেন, তখনই ভালোবাসা থাকবে। দর্পণ থমকায়, পা আপনা আপনি থেমে যায়, ঘাড় ঘুরিয়ে তাকায় অজিতার দিকে। অজিতাও তাকিয়ে আছে তারই দিকে, মৃদু হেসে বলে, সাইফ চৌধুরী এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন। তার সাথে জড়িত সব কিছু কেসকে গতিবিদ দান করবে। সেখানে সাইফ চৌধুরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিয়াশা চৌধুরী, যাকে আপনি নিজের কাজের জন্য ব্যবহার করেছেন। যখন সিয়াশা জানবে আপনি কেসের গতিবিধি বাড়ানোর জন্য তাকে নিজের সাথে জড়িয়েছেন, তখন থাকবে এত ভালোবাসা? বিশ্বাস করবে আপনাকে? উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেও অন্তর্গণে লুকিয়ে থাকা ভয় থেকে আপনা আপনি অস্পষ্ট স্বরে খানিক সান্ত্বনামূলক বাক্য বের হয়ে গেল। সবকিছুর ঊর্ধ্বে সে নিজের থেকেও আমায় বেশি ভালোবাসে, তাকে অবিশ্বাস করার সুযোগটুকু দেওয়া হবে না। বলে সে গটগট পায়ে ওই ফ্লোর ছেড়ে নিজের রুমে চলে আসে। যাদের কাছে পোশাক অর্ডার করেছিল তাদের ফোন দিয়ে ইচ্ছে মতো ছেড়ে দেয়। তারা ক্ষমা চায়, কৈফিয়ত দিয়ে বলে ডেলিভারি ম্যান জ্যামে আটকে আছে। সে ফোন কেটে চুল আঁকড়ে ধরে বসে পড়ে বিছানায়। অজিতাকে জোর গলায় বলে, আসলেও একটা না বলতে পারা দুশ্চিন্তা চিন্তারা জেগে বসেছে। সে যে কোনো মূল্যেই ঘাতকদের খুঁজে বের করতে চেয়েছিল। এর জন্য সে সাইফ চৌধুরীকে টার্গেট করলেও সিয়াশাকে কখনোই নিজের টার্গেট করেনি। তবে সিয়াশাকে সে নিজের প্রথম পদক্ষেপ বানিয়েছিল, যেটা থানচির ঘটনার পর মেয়েটার একটু সান্নিধ্য ভালোবাসায় পরিণত হয়। এরপর থেকে সে সবসময় সিয়াশাকে এই সব কিছু থেকে দূরে রাখতো। কিন্তু মেয়েটি যে অনেক আগে থেকে জড়িত ছিল ওই সকল কিছুর সাথে। গতকাল নিজামের কাছে সিয়াশার পরিচয় সহ ইজ অ্যান্ড এভরি সেকেন্ডের ইনফরমেশন ছিল। এমনকি মৃত আগন্তুক নাফিজের ফোনেও সিয়াশার বাল্যকাল থেকে বড়বেলার ছবি রয়েছে। এর তো সবকিছুর মাঝে যদি সিয়াশা তাকে ভুল বুঝে। কিছু সময়ের মাঝে বিধ্বস্ত হয়ে উঠল দর্পণ। কেসের চিন্তায় নয়, সিয়াশার চিন্তায়। তার চিন্তার কারণ যে চিন্তা দূর করার উপায়ও সেই। তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে ঢুকে মেয়েটি অনলাইনে। ফোন দিতেই তৎক্ষণাৎ রিসিভ। ভেসে উঠে ফ্যাকাশে উদ্বিগ্ন মুখ। বেরির মতো গোলাপি রসালো ঠোঁট দুটো একে অপরের সাথে এঁটে আছে। আখিদয়ের আগে অশ্রুতে টলমলে হয়ে আছে। তপ্ত শ্বাস ফেলে দর্পণ সোফায় গা এলায়,
পায়ের উপর পা তুলে শার্টের টপ বোতামটা খুলে এসি ছেড়ে দেয়। দর্পণের এমন নির্লিপ্ততায় সিয়াসার রাগ তরতর করে বেড়ে যায়। অশ্রুসিক্ত নয়নে বলে, একটা সিঙ্গেল মেসেজ করার সময় হয়নি আপনার? অষ্টদয়ে প্রশান্তির হাসি ফুটে ওঠে দর্পণের। কই, আগে তো কেউ এমন কৈফিয়ত চাইতো না তার কাছে। দিন শেষে তার জন্য অপেক্ষা করার মতো কেউ থাকতো না। কাজ শেষে কাউকে ফোন দিতে হবে এমন কেউ ছিল না। অন্তভাগে দর্পণের চারিদিকে পৃথিবীতে ছিল শুধু একাকিত্ব, নিঃসঙ্গতা। সেখানে আজ কেউ তার জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে। সে নামটিতে এত সুখ কেন? এখন আর নিজেকে অনাথ, একা, পরিবারহীন মনেই হয় না। এখন তারও একটা পরিবার আছে, যার কাছে তাকে কৈফিয়ত দিতে হয়। এমন কৈফিয়ত দেওয়ার জন্যই তো তার হৃদয়টা তৃষ্ণার্ত হয়ে আছে। সকল চিন্তা, ভয়, রাগ যেন ছুটে পালায়। ব্যস্ত ছিলাম সিয়া। মৃদু হেসে বলল দর্পণ। সিয়াসা টিস্যুতে নাক মুখ মুছতে ছিল। হাসপাতাল থেকে এসেছে একটু আগে, গোসল করে মাত্রই বসেছিল। দর্পণের দিকে তাকালে তার চোখ যায় দর্পণের পোশাকে। টিস্যুগুলো ফেলে তাড়াতাড়ি ফোনটা কাছে নেয়। ভ্রু কুঁচকে যায় তার পোশাকের ধরন দেখে। সিয়াসার দৃষ্টি অনুসরণ করতে দর্পণ কাচুমাচু করে ওঠে। টি টেবিলের উপর রাখা ফোনটা তুলে শুধু মুখটাই দৃশ্যমান করে রাখে। সিয়াসা তীব্র কৌতূহল ক্ষোভ প্রকাশ করে চোখ মুখ কুঁচকে বলে, ছি, আপনি এমন অশ্লীল পোশাক পরে আছেন কেন? সিয়াসার প্রশ্নে দর্পণের ইতস্ততা বাড়ে। এটা অশ্লীল পোশাক লাগলো তোমার কাছে? তো আপনার কাছে এটা ডিসেন্ট পোশাক লাগছে বুঝি? হানিমুন করতে গিয়েছেন ওখানে? দর্পণ বোকা বোকা হেসে ওঠে। বোকা কণ্ঠেই বলে, তুই ছাড়া হানিমুন করবো কিভাবে? সিয়াসা দাঁত কিরমির করে উঠে। কেন? যেভাবে আমি ছাড়া অন্য মানুষের সামনে এমন অশ্লীল পোশাক পরে আছেন সেভাবে করবেন? দর্পণ গা ঝাড়া দিয়ে উঠতে দাঁড়ায়। গায়ের শার্ট খুলে ছুঁড়ে মারে ডাস্টবিনে। কাপড় খুলে ফের ওয়াশরুমে গায়ে জড়িয়ে কাপড় খুলে ফের বাথরুম গায়ে জড়িয়ে ফোন হাতে নেয়। আমার কাছে কোনো পোশাক ছিল না, তাই ওটা পরতে হয়েছে। সিয়াসা আর চোখে দেখতে থাকে শ্যাম সুন্দর পুরুষটিকে। এ যেন অজন্মের তৃষ্ণা। মনে হচ্ছে কতদিন দেখেনি। দর্পণ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে। কি দেখছো? সিয়াসা এড়িয়ে যায়, মুখ ভার করে বলে, আপনি কোথায় আছেন? ঢাকায়। কবে আসবেন? বলতে পারছি না। সিয়াসা ফের ব্যথিত হয়। মিনমিন করে বলে, আপনাকে ছাড়া ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসুন। দর্পণ নিরলস তাকিয়ে থাকে মুখ ভার করে বসে থাকা মেয়েটার দিকে। ইচ্ছে করছে মেয়েটার মুখের উদাসীনতা দূর করে আবারও প্রাণোচ্ছল করে তুলতে। তার চোখ যে তাতেই অভ্যস্ত। দর্পণ যে ক্রমেই পরিচিত হচ্ছে নিজের দুর্বলতার সাথে। এতটুকু বোধ হয় দর্পণ নিজেও উপলব্ধি করতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে আদুরি গলায় বলে, আমার কাঠবিড়ালির এত মন খারাপ হচ্ছে বুঝি? এখন কাঠবিড়ালির মন ভালো করে কিভাবে? শেষা দৃষ্টি চঞ্চল হয়, লাজে আরক্ত হয় মুখটির আদুরি সম্বোধনে। লিলিও তোমায় খুব মিস করছে। তাকে নিয়ে যাও তোমার কাছে। যতদিন না আমি আসছি ততদিন তোমার মন খারাপ দূর করার দায়িত্ব তার। শেষা বড় বড় চোখ করে তাকায়। লিলি নামক রংচটা পালকে আবৃত চটর পটর পাখিটি তার খুব প্রিয়। সে উল্লাসিত কণ্ঠে বলে, লিলিকে নিয়ে আসবো? তারপর মাথা নাড়ে। শেষা আনন্দে আটখানা হয়ে যায়। পরপরই মিয়ে যায়। ও আপনার নাম বলে দেবে? ও আমায় না দেখলে ডাকে না। শেষার মুখে হাসি ফুটে ওঠে। ঘন ঘন ঘাড় নেড়ে বলে, আচ্ছা, ধন্যবাদ মেজর। আপনার সেবায় সর্বদা নিয়োজিত নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা। দর্পণ মাথা নত করে পেশাগত গম্ভীর গলায় বলে। শেষা খিলখিলিয়ে হেসে ওঠে। দর্পণের দেহে প্রাণসঞ্চার হয় ওই হাসির শব্দে। দেহের উদাসীনতা মুছে যায়, ফের উজ্জীবিত হয়ে ওঠে কর্ম উদ্যমতা, ধীর প্রত্যয়গুলো। খানিক বাদেই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দিলে ওয়েটার খাবার সহ আরো ডেলিভারি ম্যানও দাঁড়িয়ে। মেজাজ খারাপ হলো দুজনকে দেখে। কেটে যায় হাতে গোনা কয়েকটা দিন, অনেকটাই দিন। মিনি আইদিন সিহাদের পরীক্ষা শেষ হয়েছে গতকাল। এক সপ্তাহ পর সাইফের আসার কথা থাকলেও সে আটকে যায় কাজে। 15 দিন হয়ে গেলেও সে দেশে আসেনি। দর্পণ নামক কাঠখোট্টা মেজরটির সাথে সেদিনের পর থেকে আর যোগাযোগ হয়নি সিয়াসার। বাবা নেই, প্রিয় মানুষটিরও কোনো খোঁজ খবর নেই। সিয়াসার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। তাকালে মনে হয় কেঁদে দিবে। আশরাফ আশফাক সর্বোচ্চ চেষ্টা করছে সিয়াসাকে হাসি খুশি রাখার জন্য। আউটিং, শপিং কোনো কিছুতেই বাদ রাখেনি। এমনকি সাত সকালে বাবা ছেলে মিলে ঘন জঙ্গলেও ঘুরতে গেছে সিয়াসার মন ভালো করার জন্য। আর তার জন্যই তো তার সিয়াসা আনা ওই বেয়াদব পাখিটাকেও সহ্য করে নিচ্ছে আশরাফ। আশরাফের মেজাজি জানিং চড়া থাকে প্রায় সবসময়। কারণ হচ্ছে ঘরে থাকা চার রমণী। যার বললাম ওই বেয়াদব পাখিটিকে নিয়ে, চরম বেয়াদব পাখিটি। দেখতে হবে না মনিবকে? প্রথম রমণীটির কথায় আসি, সে হলো মিনি। মেয়েটার উৎপটাং আচরণ, স্টার জলসার মেলোড্রামা হা করে দেখা। কতক্ষণ সাধু ভাষা, কতক্ষণ চলিত ভাষা, তো কখনো অশুদ্ধ ভাষা। এসব গুরুচণ্ডালি শুনলেই তার মেজাজ নিজস্ব সাক্ষাৎ হারায়। দ্বিতীয় রমণী হলো সিয়াসা।
মেয়েটা এখন সবসময় শাড়ি পরে বাইরে বের হয়। অপরূপ সৌন্দর্যের মেয়েটিকে দেখতে লাগে ঠিক যেন তার আপা। সেই রূপ দেখলে যত না খুশি হয় তার চেয়ে বেশি রাগ হয়। এর পেছনের কারণ মেজর দর্পণ এহসান বলে বিরক্তিকর লোক একটা। তৃতীয় রমণী হলো নেংটি ইঁদুর ছানা। তার বোকা নেংটি ইঁদুর ছানা আর নেই, সে এখন চালাক হয়ে গেছে। এখন আর ধমকাধমকি করে স্ত্রীর দায়িত্ব পালন করাতে হয় না, সে নিজেই একবারিয়ে হাসি মুখে করে। রোজ সকালে হাসি মুখে তার সামনে শাড়ি পরবে লজ্জার মাথা খেয়ে। মেজাজ খারাপ কি শুধু শুধু হয়? আগে কি সুন্দর বকা দিলে কেঁদে দিত, ভয় পেত। সে ভীত মুখখানা এখন আর দেখাই যায় না। এই দুঃখ সে কোথায় রাখবে, কাকে বলবে? এবার আসি চতুর্থ রমণী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অকৃতজ্ঞ রমণী লিলি। বেশিরভাগ মেজাজ খারাপ ওই রমণীই করে। তার খাবে, তার পড়বে, আবার তাকেই বেয়াদব বলে নির্বোধ রমণী। প্রথম যেদিন এসেছে সেদিনে বেশি কথা বলার কারণে তুমুল ঝগড়া বাঁধে লিলি নামক নির্বোধ বেশি কথা বলা প্রাণীটির সাথে। সেই ঝগড়ার মাঝে আশরাফ তাকে বেয়াদব বলে ফেলেছিল। নির্বোধ প্রাণীটি ওই কথাটার সাথে সাথে মুখস্থ করে নেয়। এমন সময় হলে কত ভালো কথা বলে সেটা কানেও তুলবে না, কিন্তু একটা বাজে কথা গালি বলো অমনি ওইটা মুখস্থ করে নেয়। তারপর থেকে সারাদিন জমবে মামা বেয়াদব, বেয়াদব মামা। এর জন্য সে তাকে কম বকা দেয়নি। সে কেন খারাপ কথা বলেছে ওর সামনে? এসেছে থেকেই তার সাথে পায়ে পায়ে ঝগড়া করবে, আবার নাটক করবে খাওয়ার সময়। কারো হাতে কোনো খাবার মুখে তোলে না তার হাত ছাড়া। বেয়াদব অকৃতজ্ঞ নির্বোধ প্রাণী। রাত 11:30। সোফায় বসে ফুঁসছে আশরাফ। রোশাগ্নি দৃষ্টি তাক করে রেখেছে ড্রয়িং রুমের এক কোনায় ঝুলতে থাকা খাঁচার ভেতরে রমণীর দিকে। এক নাগারে বুড়ো বলেই যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে কুৎসিত শব্দ হলো বুড়োটা। এই শব্দের সাথে তার অ্যালার্জি আছে। ঘটনা একটু আগেরই। বাসায় আসার সাথে সাথে মামা খিদে বলে কান পাকিয়ে ফেলেছে তার। সে এসে মামা বলে ডাকে, তাই শুনে সেও মামা বলেই ডাকে। লাগাতার অমন ডাকাডাকির কারণে সে রেগে গিয়ে বলে, বুড়ো পাখি, হাতে পায়ে এত বড় হয়েছিস তবুও খাইয়ে দিতে হবে কেন তোকে? ব্যাস। কোথায় কি শুনলো কে জানে, সেই থেকে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে যাচ্ছে, বুড়ো বুড়ো মামা, বুড়ো মামা। আশরাফ এবার রেগে নিজের ঘরে চলে গেল। বউ বুড়ো বলে আবার তার সাথে এই রমণীও যুক্ত হয়েছে, অসহ্য। লিলির সব রাগ গিয়া অপিত হলো মিনময়ীর উপর। ঘরে ঢুকতেই মিনময়ী হাসি মুখে দাঁড়িয়ে যায় আশরাফের সামনে। আঁচল দিয়ে যত্ন সহকারে মুখের ঘাম মুছিয়ে দিয়ে নিয়ম অনুযায়ী চুমু দিতে গেলে আশরাফ তেতে ওঠে। এই মেয়ে, এই দূরে সরো। নির্লজ্জ নেংটি ইঁদুর ছানা, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে দেখছি আজকালকার মেয়েরা। আগেরকার দিনের মেয়েদের মধ্যে যেটুকু শিষ্টাচার ছিল এখনকার দিনে তার পা ধোয়া পানিটুকুও নেই। আগের দিনে স্বামীকে দেখলেই মেয়েরা মাথায় এক হাত ঘোমটা টেনে ভয়ে থাকতো, আর এখনকার দিনের মেয়েরা স্বামী আসলেই গায়ে পড়ে। ছি ছি, কোথায় আসলো দুনিয়া? শোনো ইঁদুর ছানা, যতই পটানোর চেষ্টা করো না কেন, আমি হলো বেড়াল, পড়বো না তোমার এই ছলচাতুরির কাজে। কি ভাবো তুমি এভাবে আমায় পটাবে আর আমি তোমায় না খেয়ে ছেড়ে দেবো? কখনোই না। এসে গট গট পায়ে চেঞ্জিং রুমে যায়। মিনময়ী বাকহারা হয়ে তাকিয়ে থাকে তার গমনের দিকে। এ কোন আজব প্রাণীর সাথে সংসার করছে সে? রাগে অভিমানে টইটুম্বর হয়ে গেল হ্যাংলা পাতনা রুগ্ন মিনময়ী। তার কি কোনো আত্মসম্মান বোধ নেই? আর ধারে কাছেও ঘেসবে না সে। চেষ্টা করছিল নিজেকে লোকটার মনের মতো করে গড়ে তোলার জন্য, কিন্তু লোকটার মনের ওই কোন ঠিক নেই। রাত 12টায় আশরাফ থমথমে মুখে ঘুমাতে আসে। মেয়েটি তখন বিছানার একপাশে ঘুমিয়ে আছে। তার চোখে সেদিকে তাকাতেই এসি ছাড়ে। বুকে আসার জন্য ডাকতেই হবে নাকি? কেন ডাকবে? সে হলো হুলো বেড়াল। নেংটি ইঁদুরকে যদি ডেকে বুকে আনতে হয় তবে আর তার কি মান সম্মান রইল? এসি পাওয়ার 22-এ দিয়ে সে শুয়ে পড়ে। 10 মিনিট বাদে নিজেই শীতে কেঁপে ওঠে। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দেয়। খানিক অবাক পানে মিনময়ের দিকে উকি মেরে তাকায়। শীতে কাঁপছে আঁচল মুড়ি দিয়ে, তবুও কাঁথার ভেতরে আসছে না। সে আবার নিজের জায়গায় শুয়ে গম্ভীর গলায় বলতে লাগলো, যে নারী স্বামীর দিকে পিঠ দিয়ে ঘুমায় তার উপর ফেরেশতারা সারা রাত লানত দেয়। তওবা তওবা। আল্লাহ তাআলা লানত যে কত ভয়ঙ্কর তা যদি কোনো নেংটি ইঁদুরের ছোট্ট মাথায় ঢুকতো তবে আর সে এমন কাজ করতো না। আল্লাহ আমাদের আশেপাশের সকলকে লানতের হাত থেকে রক্ষা করুন, আমিন। এমন বলতে বলতে সে মাথায় হাত দিয়ে চোখ বুঝে। মিনিট দুই যেতে দুজনের মধ্যকার দূরত্ব শূন্যে পরিণত হলো। কাঁথার ভেতরে পাশে কারো অস্তিত্ব পেতে আশরাফ কাঁধ ফিরে ঘুমায়। অনিত বিলম্বে কচ্ছপের গতিতে নরম রুগ্ন দেহটি সেটে গেল বলিষ্ঠ বুকের সাথে। সাথে সাথে দুটো বলিষ্ঠ হাতের বেড়ি বাঁধে আটকে গেল হ্যাংলা পাতলা রুগ্ন দেহটি। অন্ধকারাচ্ছন্ন ডোবা নিস্তব্ধ ঘরটিতে শুয়ে থাকা দুই মানবীর মুখেই তখন লেগে আছে তৃপ্তির হাসি। তা যেন মিলিয়ে গেল সে অন্ধকারাচ্ছন্ন ঘরটির অন্ধকারেরই মাঝে। আশরাফের সাথে বনিবনায় পেরে ওঠে না মিনময়ী। লোকটা তাকে কখন কিভাবে চায় এটা তার বোধগম্য নয়, বোঝার কথাও নয়।
কোথায় পুরোবেলায় বিরাট মস্তিষ্ক আর কোথায় নেংটি দূরের ছোট্ট মস্তিষ্ক, বিশাল তফাৎ। উপর থেকে আবার লোকটা রকচটা। দিনগুলো ওভাবেই এলোমেলো কেটে যায়, তবুও অন্তভাগে স্বামীর বুকে ঠাঁই তো মেলে। এটা এক না বলা প্রশান্তি, অন্তত একটা স্ত্রীর জন্য। ধীরে ধীরে চোখে কাজল টানলো মৃন্ময়ী। এখন আর চোখ দুটো অতল গহ্বরে ঢুকে নেই, ভাসা ভাসা দুটো স্বচ্ছ চোখ, ঠিক যেন দিঘির জলে ভাসা পদ্ম। প্রায় রাতে চোখের পাতলা আবরণে কারো ঠোঁটের ছোঁয়া পায় সে। লিপ বাম লাগাতে থাকা ওষ্ঠদ্বয় বিস্তৃত হয়ে গেল লাজুক হাসিতে। ঘন কালো লম্বা চুলগুলোকে মুক্ত করে দিলে এক অপার সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। আর শীতে নিজেকে আপাদমস্তক দেখতে লাগলো। বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে দেহে, এখন আর অতটা রুগ্ন নেই বলে বুড়ো লোকটার যোগ্য বই দেখতে লাগছে। বিয়ের এত মাস পরে বুড়ো লোকটার জন্য সেজেছে সে। বাকি অলংকার জড়িয়েছে তার দেওয়া শরীরে। এখন দেখার বাকি রকচটা মেজাজের লোকটার কি প্রতিক্রিয়া দেখায়। রাত 12টা, রাতের খাবার খেয়ে সকলে যে যার রুমে গেছে, কিন্তু আশরাফ সে এখনো ঘরে যেতে পারেনি। লিলির সাথে এক দফা ঝগড়া করেছে আশরাফ। রাগে ফুসফুস করতে করতে কাঁচামরিচ তুলে ধরে তার মুখের সামনে। লিলি তখনও মামা লুভি বলে চেঁচিয়ে যাচ্ছে। এই লুভি শব্দটা একটু আগেই শিখেছে, সেটাও আশরাফের কাছ থেকে। ঘরে ঢুকতেই পারেনি, এর মধ্যে শুরু করেছে মামা খিদে, মামা খাবার, খাবার, খিদে খিদে। তাকে দেখলে বেয়াদব পাখিটি খিদে পায়, সব তাকে জ্বালানোর ধান্দা। সে যা পছন্দ করে না তাই এই বেয়াদব মেয়ে বেশি বেশি করে। ঝগড়া করতে করতে বলে ফেলেছে লুভি মহিলা, বেয়াদব মহিলা। লুভিটুকুই শুধু কানে এসেছে, মহিলাটুকু আর শোনেনি। সেই থেকে চেঁচিয়ে যাচ্ছে এভাবে। আশরাফ কাঁচামরিচ দিতেই সে উগ্রভাবে মুখে নিয়ে নেয় সেটা। কাঁচামরিচ তার প্রিয় খাবার। আশরাফ ভ্রুকুটি এক করে দেখছে কিভাবে মজা করে কাঁচামরিচ খাচ্ছে। খিটখিটে মেজাজে বলল, ঝাল খেয়ে খেয়ে ঝগড়ুটে মহিলা হয়েছ। মধু খেলে তো মুখে একটু মিঠা ভাব থাকতো। লিলি খেতে ব্যস্ত, আশরাফের কথা কানে তুলেনি। জোর বাঁচা বেঁচে গেল আশরাফ, নয়তো এখান থেকে খারাপ শব্দটা বেছে বেছে মুখস্থ করে নিত সে। সে কাঁচামরিচ খাইয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। তাদের বাড়িতে এসেছে থেকে এই লিলি নামক মহিলাকে তার খাইয়ে দিতে হয়, কি এক যন্ত্রণা। মনিব জ্বালায় এখন মনিবের ছানা পোলাও জ্বালায়, দুটোর একটাকেও সে সহ্য করতে পারে না। ড্রয়িং রুম ছাড়তে যাবে, তখনই কানে আসে আবার সেই তীক্ষ্ণ কণ্ঠে বেয়াদব মহিলার কণ্ঠ, ঝগুটে ঝগুটে মামা, ঝগুটে মামা। আশরাফ ফুঁসে ওঠে, দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে। লিলি সেই নির্বিকার চঞ্চল দেহে ছটফট করছে আর বলছে মামা ঝগুটে। সে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকতে কাউকে নজরে আসলো না। তাড়াতাড়ি করে ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে নেয়, মুখ মুছতে মুছতে এদিক ওদিক চোখ বুলায়। গেল কোথায়, খাবার খেয়ে তো ঘরে এসেছিল। বলতে বলতে এই নজর আটকায় বারান্দায় সুসজ্জিত সবুজ গাছগুলোর মাঝে কাঠালি চাপায় নেয় ফুটে ওঠে এক রমণীকে। পা দুটো স্থির থাকতে পারে না, সুসুর করে বারান্দায় চলে গেল সে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। আশরাফ আপাদমস্তক দেখে নিয়ে ভ্রুকুটি এক বিড়বিড় করে বলল, মরার শখ জেগেছে নাকি? কারো উপস্থিতি টের পেয়ে মৃন্ময়ী ক্রুদ্ধ পায় ঘরে ঢুকে এলো। আশরাফ লাইট অফ করে মাত্রই বিছানায় শুয়েছে। খানিক বিরাগ ভাজন হয় ছোট্ট হৃদয়টিতে। একটাবার দেখলো না তাকে, অথচ এর কারণেই তাকে একদিন পা টিপিয়েছিল। সে সাজগোজ করলো না, বরং ঝঞ্ঝাটপূর্ণ আবসন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তবে নিজের পাশে নয়, আশরাফ কাঁধ ফিরে ঘুমানো ছিল। মৃন্ময় ঠিক আশরাফের সামনে কাঁথার ভেতর ঢুকে যায়। আশরাফের চোখ জোড়া খুলে পড়ার উপক্রম। ভালো উন্নতি হয়েছে নেংটি ইঁদুর ছানার। দু হাতে আগলে নিল মৃন্ময়ীকে, এক হাতে থুতনি চেপে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে দেখে নেয় কাজল টানা ওই চোখ দুটো। গম্ভীর গলায় বলে, এত সাজগোজ কার জন্য? মৃন্ময়ী একই রকম গম্ভীর গলায় বলল। এক বুড়োর জন্য। মেজাজটা ধপ করে জ্বলে উঠলো আশরাফের। আবার সেই বুড়ো চিবিয়ে চিবিয়ে বলল, মরার শখ জেগেছে আগেই বুঝেছিলাম, এখন দেখছি সবচেয়ে জঘন্য মৃত্যুর জন্য পায়তারা করছো। তো কি বলো, চিবিয়ে খেয়ে ফেলি ইঁদুরছানাকে? কতদিন আর ইঁদুরছানাকে ভবঘুরে হয়ে ঘুরতে দেব? তার উপর আবার আটা ময়দা মশলা মেখে লোভনীয় ইঁদুর হয়ে সামনে এসেছো। মৃন্ময়ী ফিক করে হেসে উঠল আশরাফের কথায়। আশরাফ কপাল কুঁচকে ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে আছে মৃন্ময়ীর হাস্যোজ্জ্বল মুখের দিকে। মৃন্ময়ী আরো সেটে যায় আশরাফের বুকের সাথে, দু হাতে বলিষ্ঠ দেহকে জড়িয়ে ধরে বলে,
ইঁদুরছানা তো হুলো বেড়ালেরই খাবার, যখন মন চায় খেতে পারে। এই দুর্বল ইঁদুরছানার কি অত সাহস আছে যে হুলো বিড়ালকে বারণ করবে? চোখে মুখে রাজ্যের বিস্ময় ভাব, অষ্টদয়ে ক্ষীণ হাসি। ক্ষীণ সময় ব্যয়ে হ্যাংলা দেহটি বলিষ্ঠ দেহের পিষ্টনে সচকিত হলো। হাতে গলার অলংকার খুলতে খুলতে খোঁচা মেরেই বলল,